আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস। বিএনপি প্রধান প্রতিহিংসার শিকার, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান সংস্কার সহ 4 কমিশনের রিপোর্ট জমা। বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হবে বিস্তারিত। আগামীকাল সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। দলিল হিসেবে নিখুঁত করতেই বিলম্ব, বলছেন প্রেস সচিব। যেটা সবাই মিলে এগ্রি করবেন না, আমরা আশা করি যে স্টুডেন্টরা বুঝবেন যে বিষয়টা মানে ওনারা চাচ্ছিলেন আমরা যথেষ্ট তাড়াতাড়ি করেছি, এখন জাস্ট 1-2 দিন বা কিছুদিন দেরি হবে, বাট আমার মনে হয় যে দে উইল বি হ্যাপি। টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। চলছে ঘুষ, দুর্নীতি সহ অনিয়মের তদন্ত। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার। ডিবি কার্যালয় থেকে আজই নেওয়া হবে আদালতে। ব্যাংক গ্রাহক আলোচনার মাধ্যমে ডলারের দাম নির্ধারণ ইতিবাচক, বলছেন বিশ্লেষকরা। কারসাজির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আবিশ রাতজাহান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বাতিল করা হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টের রায়। মামলায় তারেক রহমান সহ অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, বিদ্বেষ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে 37টি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় প্রথম কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসনকে। 5 আগস্টের পট পরিবর্তনের পরদিনই রাষ্ট্রপতির আদেশে অন্য আরেকটি মামলার সাথে এই মামলার সাজা মওকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন। 7 জানুয়ারি শুরু হয় আপিল শুনানি। 4 দিনের শুনানি শেষে বুধবার সর্বোচ্চ আদালতে এই মামলা নিষ্পত্তির জন্য দিন ধার্য ছিল। বেলা 9:30টার কিছু পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেয়া হয়। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় তার বড় ছেলে তারেক রহমান, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ছিলেন। তাদেরকেও খালাস দিয়েছেন আদালত। যে 2টা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই মামলা এবং বিচার কাজ ছিল প্রতিহিংসামূলক। খালেদা জিয়া সহ সব আসামির সম্মানহানি করা হয়েছে। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন। এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান
হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে। আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না, এবং এই রায় একটি ঐতিহাসিক রায়। এ সময় দুদকের আইনজীবীও বলেন, এই মামলায় আসামিদের সাজা দেওয়ার মতো তথ্য প্রমাণ ছিল না। খালেদা জিয়াকে আগেই খালাস দেওয়া উচিত ছিল। সাজা হয়েছিল যে 409-এ, সেখানের মূল কথা কি? প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালত খালেদা জিয়াকে 5 বছরের সাজা দিয়েছিলেন। পরে সেই সাজা বৃদ্ধি করে 10 বছর করেন হাইকোর্ট। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আইনজীবীরা জানান 1991 সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন জিয়াউর রহমানের নামে দাতব্য কাজ পরিচালনায় অর্থ পাঠান কুয়েত আমির। সেই অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় 2018 সালে সাজা হয় খালেদা জিয়া সহ ট্রাস্টিদের। পুরো অর্থ গচ্ছিত জানিয়ে আইনজীবীরা বলেন কেবল রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলা। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের 8 ফেব্রুয়ারি পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় 632 পৃষ্ঠার রায়ে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 5 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরবর্তীতে হাইকোর্টে এসে যে সাজা হয়ে যায় 10 বছরের। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যেতে হয় খালেদা জিয়াকে। 1991 সালে বাংলাদেশে সফরে আসেন কুয়েত আমির। মধ্যপ্রাচ্যে জিয়াউর রহমানের ভূমিকার প্রতি শ্রদ্ধা রেখে তার নামে ট্রাস্ট গঠনের পরামর্শ দেন তিনি। দেশে ফিরে প্রধানমন্ত্রী তহবিলে পাঠান আর্থিক অনুদান। সেই অনুদানের অর্থ পরবর্তী 2 বছর ব্যবহৃত হয়নি। 2 বছর পর জিয়াউর রহমানের 2 ছেলে তারেক রহমান, আরাফাত রহমান এবং তাদের ফুফাতো ভাই মমিনুর রহমানকে নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্ট গঠনের পর অনুদানটি 2 ভাগ করে ট্রাস্টের বগুড়া এবং বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। টাকাটা আসছে তো দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামে। টাকাটা যেহেতু আসছে কোথাও না কোথাও তো রাখতে লাগবে, তখন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে লিখে দিল। যেহেতু কুয়েতের আমি ডিজায়ার যে জিয়াউর রহমান সাহেবের নামে কিছু করতে হবে, এর মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে, আবারও উল্লেখ করছি আমি, স্ত্রী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ট্রাস্ট করে দিলেন। সেই ট্রাস্টের সেটেলর করলেন জনাব তারেক রহমান সাহেবকে। আলোচিত 1/11 সরকারের সময় ট্রাস্টের জন্য কুয়েত আমিরের পাঠানো সেই অর্থের প্রায় 2,10,00,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় জিয়া পরিবারের বিরুদ্ধে। দায়ের করা মামলায় 2018 সালে দেয়া সাজাকে কেবলই রাজনৈতিক প্রতিহিংসামূলক বলছে বিএনপি। যে মামলার অভিযোগপত্র দেয়া হয় 2009 সালে। এই টাকা 2006 পর্যন্ত এসে 4 কোটি পরিণত হয়েছে, 2,33,00,000। এখন হয়তো বা 7-8 কোটি টাকা পরিণত হয়েছে। তো টোটাল টাকাটাই এখন পর্যন্ত ব্যাংকে আছে। তো তাহলে মামলা দায়ের করার কারণটা কি? কারণ হলো সংসদে হাসিনা দাঁড়িয়ে বলবে বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। সরকারের যুক্তি হলো এই গচ্ছিত রাখাটাই হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের অপরাধ। হাইকোর্টে দেয়া 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের অনুমতি চেয়ে করা আবেদন লিভ টু আপিল গেল বছরের 11 নভেম্বর মঞ্জুর করে 10 বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেয়। এ সময় অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বিকেল 3টায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে। এর আগে 3 অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। যে 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানবো। আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সাথে। যেতে চাই তেজগাঁওয়ের শুরুতে আমার সহকর্মী লাভলি বিথির কাছে। বিথি, 4 সংস্কার কমিশন তো প্রতিবেদন জমা দিয়েছে, বাকি 2 কমিশন কবে নাগাদ প্রতিবেদন জমা দিতে পারে সে ব্যাপারে জানতে চাই আপনার কাছ থেকে।
বাকি যে দুটি কমিশন আছে সেটি কিন্তু এই মাসের শেষ নাগাদ জমা দিবে, সেটি কিন্তু পূর্ব নির্ধারিত আগেই কিন্তু বলা হয়েছিল। যখন শেষবারের মতো সংস্কার প্রস্তাব জমা দেওয়ার যে তারিখ ছিল 7 তারিখ, সেদিনই কিন্তু বলা হয়েছিল এই মাসের শেষের দিকে জমা দিবে। আর বাকি যদি আমি বলি যে প্রস্তাবগুলোর বিষয়ে, সেটি হচ্ছে যে নির্বাচনের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সেটি কিন্তু মূল যে উদ্দেশ্যকে সামনে রেখে দিয়েছে যে আগামীতে যতগুলো নির্বাচন হবে সেগুলো যেন সুষ্ঠু হয় এবং কোনো রকম প্রশ্নবিদ্ধ যাতে না হয়, সেই দিকটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে। এবং তার জন্য কিন্তু বেশ কিছু সুপারিশ তারা করেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সুপারিশ করেছেন, রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেই নির্বাচন পদ্ধতির বিষয়ে সুপারিশ করেছেন, যে সংসদে যে উচ্চকক্ষ থাকবে এবং যারা সংসদ সদস্য থাকবে এবং স্থানীয় জনপ্রতিনিধি সবার ভোটে আসলে নির্দলীয় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। এবং একটি যে গুরুত্বপূর্ণ বিষয় যে কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সাধারণত যে সার্চ কমিটি করা হয় সেটি কিন্তু যে প্রক্রিয়া গঠন করা হতো এই প্রক্রিয়ার ক্ষেত্রে গঠন পদ্ধতি একটু ভিন্নতা আসবে। সংসদে যে সরকারি দল এবং বিরোধী দল আছে অর্থাৎ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করা হবে এবং তারপর কমিশনারদের নিয়োগ করা হবে। এবং এই সুপারিশে কমিশনারদের শক্তিশালী কিন্তু করা হয়েছে এবং শাস্তির যে বিধান ছিল সেটি কিন্তু এর আগে কখনো কার্যকর হয়নি, সেই বিধানটি যেন কার্যকর হয়, সুনির্দিষ্ট করা হয় সেই বিষয়ে রাখবে এবং আইনগত কিছু পরিবর্তন রাখবে। নির্বাচনে না ভোট কিন্তু অন্তর্ভুক্ত করা হবে। এই সম্বন্ধে বিশাল সংস্কার প্রস্তাব নির্বাচন কমিশনে, তার মধ্যে মূলগুলো আমি আপনাকে বললাম। আমি যদি এবার সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে আসি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি যেটা কথা বললাম সেটা তো জানিয়ে দিয়েছে দ্বিকক্ষ। এই দুটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন একমত আছে। এবং সংস্কার কমিশনের মূল লক্ষ্য যেটি সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা আছে, কেউ যেন নতুন করে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে সেটি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। যেমন প্রধানমন্ত্রী এক নাগাড়ে দলীয় প্রধান এবং দলীয় সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না এবং 2 মেয়াদের বেশি হতে পারবেন না। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে, স্বাধীনতার বিষয়ে কিছু সুপারিশ তারা করেছেন এবং 3 যে বিভাগ আছে, শাসন বিভাগ, নির্বাহী, বিচার বিভাগ, 3 বিষয়ে আসলে চেকস অ্যান্ড ব্যালেন্স রক্ষা করার জন্য কিন্তু তারা সুপারিশগুলো করেছে। এটি জানাচ্ছিলেন আপনি। আমাদের সাথে যুক্ত হচ্ছে আমার আরেক সহকর্মী রাসেল আহমেদ, তিনি সংসদ ভবন এলাকায় রয়েছেন। রাসেল, 4 সংস্কার কমিশন তো প্রতিবেদন জমা দিয়েছে, প্রতিবেদনে কি রয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা গেছে কিনা? ইশরাত, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এই অর্থে আসলে এই সংসদ ভবন এলাকায় 2টি সংস্কার কমিশনের কার্যালয় রয়েছে, আমরা সেখানে এসেছি এবং কথা হয়েছে। আমরা আশা করছি যে তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানার জন্য যে আসলে কি থাকছে সেই প্রস্তাবগুলোতে। এখন পর্যন্ত আসলে মোটা দাগে যে বিষয়গুলো জানা গেছে সেটি সহকর্মী লাভলি বিথি জানাচ্ছিলেন। এর বাইরে আরও পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন সংস্কারের প্রস্তাবও রয়েছে। সেখানেও বিশেষ করে এখন রাষ্ট্রে যেই হারে আসলে পুলিশের যে অবস্থাটি তৈরি হয়েছে, বিশেষ করে গণমুখী পুলিশ তারা হতে পারেনি এমন অভিযোগ রয়েছে। তারা সরকারের কোনো একটি রাজনৈতিক দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবেই রয়েছে। সেটিকে সংস্কার করে যেন গণমুখী পুলিশ করা যায়, মানুষের বন্ধু হিসাবে পুলিশকে তৈরি করা যায়, সেরকমের বেশ কিছু প্রস্তাবনা থাকছে বলে আমরা জেনেছি। আনুষ্ঠানিকভাবে আসলে আমরা জানার চেষ্টা করছি, যদিও কেউ আসলে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা নয় এবং ব্রিফ করবেন না বলেই জানা গেছে। তবে যেহেতু এমনিতেই অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন সময় আমাদের সাথে কথা হয়েছে, তারা এই বিষয়গুলো জানিয়েছেন। এবং দুর্নীতির বেলায়ও সেই একই রকমের বিষয়, অর্থাৎ প্রভাবশালী যারা বিভিন্ন সময় রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, যার বেশ কিছু নজির এরই মধ্যে আসলে গণমাধ্যমের সামনেও আসতে শুরু করেছে, সেরকমটি যেন আর করা না যায়, সেরকমের একটি কাঠামো তৈরি করার জন্য প্রস্তাবনা থাকছে এই দুর্নীতি দমন কমিশনের যে কমিশন, সেই প্রস্তাবেও সেগুলো থাকছে। তো আমরা আসলে বিষয়গুলো জানার চেষ্টা করছি আনুষ্ঠানিকভাবে যে আরও কী প্রস্তাবনা আসছে। এর বাইরেও আমরা আশা করছি যে পূর্ব নির্ধারিত যে সময়, অর্থাৎ বেলা 3টা নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও সংবাদ সম্মেলন করে জানানো হবে যে কী প্রস্তাবনা থাকছে। এবং এর আগে প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন আরও বেশ কিছুদিন আগে, অর্থাৎ ডিসেম্বরে, যে এই সংস্কার প্রস্তাবগুলো পাওয়ার পরে আরেকটি ঐক্যমত্যের কমিশন গঠন করা হবে এবং এরপরই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছানোর পরই যেটি আসলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা সম্ভব হবে সেগুলো গ্রহণ করা হবে রাষ্ট্রীয়ভাবে। তো এখন আমরা একটু জানার চেষ্টা করব আসলে যে আনুষ্ঠানিকভাবে আর কি থাকছে প্রস্তাবনায়। ধন্যবাদ আপনাকে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লেমেশন। দেশের জন্য গুরুত্বপূর্ণ এই দলিল নিখুঁত করতেই এটি ঘোষণায় বিলম্ব। কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশা, তৈরি হওয়ার পর এই ঘোষণাপত্র সবার প্রত্যাশা পূরণ করবে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলছেন, প্রোক্লেমেশনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সরকারকে। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি।
31 ডিসেম্বর 2024 বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সমাবেশে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এরই প্রেক্ষিতে 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে লিফলেট বিতরণ ও জনসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এই নেতাদের কাছেই প্রশ্ন, জুলাই প্রোক্লেমেশন নিয়ে জনমানুষের প্রত্যাশা কি? এক ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, সেই রাজনীতির পরিবর্তন চায় মানুষ। আওয়ামী লীগের বিচার চায়। দ্বিতীয়ত মানুষ চায় যে এটা দীর্ঘ সময় ধরে যেই বিচারহীনতার একটা সংস্কৃতি ছিল, গুম খুন ছিল, সেখানে বেসিক সংস্কার। তারা এই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন চায় এবং তারা এই বাংলাদেশের সামগ্রিক সংস্কার, বিচার, এই বিষয়গুলো চায়। এরপরে তারা নির্বাচন নিয়ে চিন্তা করছে, কারণ নির্বাচন যে তাদেরকে এতদিনও কিছু দিতে পারেনি তেমন একটা, তাদের চোখ এখন যতটা না নির্বাচনের দিকে, তার চেয়ে বেশি সংস্কারের দিকে, বৈষম্য দূরীকরণের দিকে, বিচারের দিকে। 15 জানুয়ারি কেন হলো না জুলাই ঘোষণাপত্র? কি বলছেন ছাত্র নেতারা? সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যারা অংশীদার রয়েছে তাদের সাথে বসা, আলোচনা করা, একটা সিদ্ধান্তের দিকে আসা, এরকম কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব যে আগামীর বাংলাদেশে এই ঘোষণাপত্র কিভাবে সামনে নিয়ে আসতে হয়, কিভাবে অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে হয়। আমরা যেহেতু প্রস্তাবনা দিয়েছি, আমাদের প্রস্তাবনা যেহেতু, সেক্ষেত্রে আমাদের সাথে বসার এই বিষয়টা এখন একটা পেসিভ বিষয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে ফর্মালি কথা হয়েছে কিনা? সবগুলো রাজনৈতিক দলের সাথে ঘোষণাবদ্ধ ফর্মালি কথা হয়নি এখন। প্রোক্লেমেশন ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দলিল, তৈরি করা হবে সবার ঐক্যমতে। তার আশা, দেরি হওয়ার কারণ বুঝবে ছাত্র জনতা, যেটা সবার আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে আর ডিজায়ারকে তুলে ধরবে, যেটা সবাই মিলে এগ্রি করবেন। না, আমরা আশা করি যে স্টুডেন্টরা বুঝবেন যে বিষয়টা, মানে ওনারা চাচ্ছিলেন আমরা যথেষ্ট তাড়াতাড়ি করেছি, এখন জাস্ট 1-2 দিন বা কিছুদিন দেরি হবে, বাট আমার মনে হয় যে দে উইল বি হ্যাপি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমার। সরকারি কর্মকাণ্ড ব্যাহত না হওয়ার স্বার্থে টিউলিপের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। অবশ্য এক চিঠিতে তিনি দাবি করেন, টিউলিপের বিরুদ্ধে অনিয়মের কোনো প্রমাণ পায়নি তদন্তকারী স্বাধীন উপদেষ্টা। এর আগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে বিতর্কের পর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল যার কাঁধে। সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মধ্যস্থতার বিনিময়ে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুর্নীতির তদন্তে উঠে আসে তার নাম। বরাবর অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাজ্যের বিরোধী দলের চাপে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অনুমতি দেন এই সিটি মিনিস্টার। এখানেই শেষ নয়, এরপর একের পর এক ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেতে থাকে টিউলিপের অনিয়মের খবর। ফিনান্সিয়াল টাইমসের খবর, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন তিনি। তার বোনের নামেও বিনামূল্যে আরও একটি ফ্ল্যাট নেওয়ার খবর প্রকাশ হয় আরেকটি মিডিয়ায়। দ্য টাইমস জানায় বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সাথেও যুক্ত টিউলিপ। আর দ্য গার্ডিয়ানের দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের হয়েও কাজ করেছেন লেবার পার্টির এই নেতা। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধে এত সব অভিযোগে বেশ চাপে পড়েন কেইর স্টারমার। যদিও প্রধানমন্ত্রী এতদিন টিউলিপের পাশেই ছিলেন। বিরোধী দল থেকে ক্রমেই যখন জোরাল হচ্ছিল পদত্যাগের দাবি, তখন টিউলিপ নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। জানিয়েছেন তদন্ত কাজে সহায়তার জন্যই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন তিনি।
লেবার পার্টির হয়ে মাত্র 16 বছর বয়সে রাজনীতিতে যোগ দেয়া টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের 4 বারের এমপি। এবার দলটি ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি টহল দল। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক। চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানার 8টি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ পঞ্চম আদালত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত এই আদেশ দেন। আদালত তার স্বাস্থ্য বয়সসহ বিভিন্ন দিক বিবেচনায় কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশন সুবিধা দেওয়ার আদেশ দিয়েছেন। হামলা ভাঙচুর সহ বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়েছে। এছাড়া একই সময় পৃথক 5 মামলায় আদালতে তোলা হয়েছে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভিকে। তাকেও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। হত্যা বিস্ফোরক আইনে এসব মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। জুলাই আগস্টের আন্দোলনে যেসব আইন শৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেপ্তার কার্যক্রম বন্ধ নেই, নিয়মিত চলছে, তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। তিনি বলেন, বাহিনীতে তরুণদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আরও বলেন, আনসারের দাবি ছিল বিরতি, সেটা আর থাকছে না। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অব অনার দেওয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল এই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। গত বছরের 23 অক্টোবর নিষিদ্ধ ঘোষণার পর থেকে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই অবস্থায় থেকেই বিভিন্ন সময় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তারা। দেয়াল লিখন আর ঝটিকা মিছিলের পর সেই ছবি আর ভিডিও ছড়িয়ে চেষ্টা চলছে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের। গণ অভ্যুত্থানের গ্রাফিতি ধ্বংস করা হচ্ছে জামালপুরে। শীতের রাত বাড়লেই ঘুমিয়ে যায় শহর। শুনশান জনপদে জেগে ওঠে ছাত্রলীগের আন্ডারগ্রাউন্ড নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে দেয়াল লিখনে ভরে উঠেছে জামালপুরের অলিগলি। ছাত্রলীগের কর্মীরা নষ্ট করছে জুলাই অভ্যুত্থানের আঁকা গ্রাফিতিগুলো। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এসব ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটা বাংলা ভাষায় বলা হয় যে চিকামারি রাতে অন্ধকারে, কিন্তু দিনের আলোতে কিন্তু তারা আসতে পারছে না কোনোভাবেই। আমরা বিপ্লবের সময় আমরা বিপ্লব যে এনেছি সেটা আন্দোলন করেছি দিনের বেলায়। তারা বলছেন 5 আগস্টের পর বেড়েছে চোরাগোপ্তা হামলা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। ইচ্ছাকৃতভাবে অবনতি ঘটানো হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। যারা আছে আওয়ামী লীগ দোষরা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পূর্ণ সংশ্লিষ্ট। তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এ ধরনের অপতৎপরতা করছে কিনা এটা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে নজরদারিতে আনতে হবে। এই অবস্থার জন্য দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ভুল সিদ্ধান্ত ও ইন্ধনকারীদের দুষছেন জেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি। বলছেন, ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে তৃণমূল কর্মী ও সমর্থকরা হুমকির মুখে পড়েছেন। তাদের এই কর্মের ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে ওই এলাকার যে সাধারণ আওয়ামী লীগের আছে, যারা আওয়ামী লীগের ভোটার পর্যন্ত আছে, তারা একটা হয়রানির শিকার হচ্ছে। তাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে।
রাজনৈতিক কর্মী আর বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকার সুযোগ নিচ্ছে সংগঠনটি। রাজপথে সর্বোচ্চ পরিমাণ সক্রিয় থাকার পরও প্রশাসনিক সহযোগিতা যতটুকু পাওয়া দরকার ততটুকু আমরা পাচ্ছি না। রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি ওনারা উত্তেজিত করবার চেষ্টা করে, জামালপুরের সাধারণ মানুষ, জামালপুরের আইন শৃঙ্খলা সাধারণ মানুষ এই বিষয়টিকে তাদেরকে প্রতিহত করবে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ জেলা পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক অবস্থা বলে দাবি তাদের। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এই জন্য আমাদের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত আছে। যারা দুষ্কৃতিকারী তারা জামালপুরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে তেমন সুবিধা করতে পারবে না। পুলিশের খাতায় জেলায় 2024 সালের শেষ 3 মাসে খুনসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 438টি। এর মধ্যে অক্টোবরে 138, নভেম্বরে 142 ও ডিসেম্বরে 158টি অপরাধের অভিযোগ দায়ের হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। গাজীপুরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকার সাবেক প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, নিহত সৈকত ও তার প্রেমিকা রোজিনা আক্তার সামিয়া MHC অ্যাপারেলস লিমিটেড কারখানায় চাকরি করত। গতরাতে কারখানা থেকে বাসায় ফেরার সময় CRC মোড় এলাকায় সৈকতকে ছুরিকাঘাত করে রোজিনার সাবেক প্রেমিক আপেল মাহমুদ আমিনুর। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে আপেল মাহমুদ আমিনুরকে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। হত্যার কথা স্বীকার করেছে সে। বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহকের আলোচনার মাধ্যমে নির্ধারিত হচ্ছে দাম। লেনদেন হচ্ছে 122 টাকার আশপাশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। এর ফলে মজুত করার প্রবণতা কমবে। তবে কেউ যেন কারসাজির মাধ্যমে অস্থির করতে না পারে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তদারকিতে আছে ডলার বাজার। লেনদেনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা। 2.5 বছরের বেশি সময় ধরে অস্থির ডলার বাজার। নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দাম নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়া হয় ব্যাংকগুলোর উপর। তাতেও কাজ না হওয়ায় চালু করা হয় কলিং পেক। এরপরও নিয়ন্ত্রণে আসেনি দাম। IMF এর পরামর্শে এবার বাজারমুখী করা হয়েছে ডলার। ব্যাংক গ্রাহক আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে দাম। দিনে 2 দফা ব্যাংকগুলো থেকে দাম সংগ্রহ করে তার ভিত্তিমূল্য প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা গেছে 121 টাকা 50 পয়সা থেকে 122 টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে প্রতি ডলার। দাম নির্ধারণের এ পদ্ধতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররা। দিস ইজ দ্য বেস্ট। বাজার ভিত্তিক হওয়া উচিত। আপনি আর্টিফিশিয়ালি কোনো জিনিসকে আটকে রাখতে পারেন না। মার্কেটের উপরে ছেড়ে দিই, তাহলে দেখবেন যে কোনোদিন আপনার মার্কেট আপ হবে, আবার কোনোদিন সাপ্লাই বেড়ে গেলে মার্কেট ডাউন হবে। আপস অ্যান্ড ডাউনস হতে হতে এক জায়গায় একটা স্টেবল কন্ডিশনে চলে যাবে। বিশ্লেষকরা বলছেন, ডলারের বিনিময় ব্যবস্থা বাজারের উপর ছেড়ে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এ সুযোগ কাজে লাগিয়ে কেউ যেন বাজারকে অস্থির করতে না পারে তাও নিশ্চিত করতে হবে। বাজারের উপর ছেড়ে দিলে তো নিয়ন্ত্রণটা বাজারের হাতে চলে যায়। তখন তো আপনার নিয়ন্ত্রণটা হচ্ছে তখন কেউ যাতে ম্যানিপুলেশন না করে। কারণ বাজারের উপর ছেড়ে দেওয়ার অর্থই তো কেউ কেউ মার্কেটকে ডিস্টোর্ট করতে পারে। তো ওইটা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেন বা ঠিকমতো দেখাশোনা করতে পারেন তাহলে তো বাজার বাজারের মতোই চলবে, তাই না? তার ডিমান্ড সাপ্লাই অনুযায়ী আপনার চলবে। বাংলাদেশ ব্যাংক বলছে, কারসাজির বিষয়ে আগেই সতর্ক করা হয়েছে ব্যাংকগুলোকে। লেনদেনে অনিয়মের তথ্য পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এক্সাম্পল আমাদের আগেও রয়েছে, আমরা ট্রেজারি হেডদেরকে উপর ব্যবস্থা নিয়েছি। ইভেন সিওদের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যে অতিরিক্ত ইনফুল গেইন করেছে সেগুলো নিয়েও সেন্ট্রাল ব্যাংক একটা দিক নির্দেশনা দিয়েছে। হোপফুলি এই ব্যবস্থার মাধ্যমে এই ধরনের কারসাজির সুযোগ একেবারেই থাকবে না বাজারে। ডলার বাজারমুখী করা হলেও খোলা বাজারে দামের উপর বড় কোনো প্রভাব পড়েনি। নগদ ডলার লেনদেন হচ্ছে 125 টাকার আশেপাশে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে। যথাযথ ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার থেকে বন্ধ আছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি। তবে আজ থেকে মুনাফাও যাচ্ছে গ্রাহকের ব্যাংক হিসেবে। প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। হেল্প ডেস্ক থেকে ফর্ম পূরণে সহায়তা করা হলেও সার্ভার পুরোপুরি চালুর বিষয়ে কোনো তথ্য নেই। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়াতে গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। অধিদপ্তর বলেছে, জাতীয় সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম উন্নয়নের কাজ চলছে। সার্ভার অনেকাংশে ঠিক হয়েছে,
সঞ্চয়পত্রের অনলাইন কার্যক্রম শুরু হয় 2019 সালের 1 জুলাই। ভুল বোঝাবুঝি থেকেই নারীদের উইন্ডিজ সফরে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের 2 কর্মকর্তাকে রাখা হয় বলছেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি। আসন্ন উইন্ডিজ সিরিজে এনএসসির ডকুমেন্টেশন কাম লিয়াজো অফিসার মোহাম্মদ রুহুল আমিন ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদের নাম তালিকায় আসায় শুরু হয় সমালোচনা। যদিও খবর প্রকাশ হওয়া মাত্র মন্ত্রণালয় থেকে বাতিল করা হয় এই দুজনের সফর আদেশ। বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন করে কর্মকর্তা যাওয়ার সরকারি আদেশ জারি হয়েছিল। এনএসসির ডকুমেন্টেশন কাম লিয়াজো অফিসার রুহুল আমিন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ জোবায়েদের নাম তালিকায় আসার পর শুরু হয় সমালোচনার। তবে এই ইস্যু সামনে আসতেই বাতিল করা হয় ওই 2 কর্মকর্তার বিদেশ সফর। দুজনকে বাদ দিয়ে নারীদের ক্যারিবীয় সফরের দলের সদস্য সংখ্যা এখন 28। ভুল বোঝাবুঝি থেকে এমন হয়েছে দাবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। জাতীয় মহিলা ক্রিকেট দল টি-20 ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য যাচ্ছে, সেখানে 2 জন কর্মকর্তা একটা ইনফরমেশন গ্যাপ ছিল, এটা আমরা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে এটা আবার বাতিল করা হয়েছে। মাঝে মাঝে এরকম কাজ করতে গিয়ে যেটা সাধারণত মিসকমিউনিকেশন হয়, সেটাকে আমরা মাননীয় উপদেষ্টার নজরে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে অবহিত করেছেন এই 2টা বিষয়ে, আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে বাতিল করেছি। এবং ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের প্যারা অলিম্পিকে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমাদের উপদেষ্টা মহোদয় সঙ্গে সঙ্গে অবহিত হয়েই আমরা সেটা কিন্তু বাদ করা হয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয়, নারী দলের সফরে এই 2 কর্মকর্তার সমস্ত ব্যয়ভার বহন করবে বিসিবি, এমন মর্মে জারি করা হয় আদেশ। শুধু খেলা উপভোগের জন্য কেন এই 2 কর্মকর্তার পেছনে বিসিবির অর্থ ব্যয়ের সিদ্ধান্ত, তা নিয়ে ওঠে প্রশ্ন। আমাদের যে বোর্ডের যে টাকা, এই টাকায় যদি দেশের অর্থ, দেশের একটা সম্পদ যদি কেউ না মনে করে, তাহলে এই ধরনের সিদ্ধান্ত নেয়। তা আমি আশা করব যে আননেসেসারি কেউ যাতে টিমের সাথে না যায়। এটা প্রস্তাবিত হয়ে গেছে পুরো, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটাকে খুব খাটো করে ফেলছে। আপনি দেখেন, আপনি যাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ড নাই, যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত নন এবং যারা আপনি নারী ক্রিকেটের সাথে কোনোভাবেই অন্তর্ভুক্ত নয় বা কোনো সম্পৃক্তায়ন নয়, তারা কেন যাবে? বিষয়টা সত্যি খুব দুঃখজনক যে আমরা এখন এসে এই সফরের জন্য, আমি সরকারকে তুষ্ট করার জন্য সরকারি 2 জন লোককে কেন দলের সফর সঙ্গী হিসাবে পাঠাবো। শুধু এবারই নয়, এর আগে বিসিবির খরচে সবশেষ নারী টি-20 বিশ্বকাপ উপভোগ করতে গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একাধিক কর্মকর্তা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কর টেস্ট সিরিজে অনবদ্য পারফরমেন্সে এই পুরস্কার জিতলেন ভারতের এই তারকা পেসার। গেল ডিসেম্বরে বুমরা 3 টেস্টে 14.22 গড়ে শিকার করেন 22 উইকেট। অ্যাডিলেডে প্রথম ইনিংসে 61 রানে নেন 4 উইকেট। এরপর ব্রিসবেনে প্রথম ইনিংসে 76 রানে 6টির পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন 18 রানে আরও 3 উইকেট। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে 4 উইকেট নেন 99 রানে, দ্বিতীয় ইনিংসে নেন 57 রানে 5 উইকেট। বুমরা ছাড়াও ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় ছিলেন প্যাট কামিন্স ও ডেন প্যাটারসন। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম খণ্ড থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী জান্নাতুল কলি। সাথেই থাকুন।